টেবিলে রাখা মোহাম্মদ আলী জিন্নার ছবি আর দুই পাশে দুই দেশের পতাকা, একটি পাকিস্তানের অন্যটি বাংলাদেশের। টেবিলের দুই দিকে বসে রয়েছেন দুই সেনাকর্তা, একজন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, অন্যজন বাংলাদেশ সেনা সেকেন্ড ইন কমান্ড প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামার উল হাসান। সম্প্রতি দুই দেশের দুই সেনাকর্তা এক গোপন বৈঠক করেন, কিন্তু বর্তমান প্রযুক্তির যুগে তার গোপনই রইল না। অতঃপরও পাকিস্তানের তরফে বিবৃতি জারি করে জানানো হয় দুই সেনাকর্তার বৈঠক সম্পর্কে, এবং আরও জানানো হয় এই বৈঠকে উভয় কর্মকর্তা একমত হয়েছেন। বাংলাদেশ ও পাকিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ এবং বাইরের যে কোনো শক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের মধ্যে সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে। এর থেকে একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে সম্পর্ক ঝড়ের গতিতে এগিয়ে চলেছে এবং সেই সম্পর্ক এখন দুই দেশের সেনাবাহিনীর মধ্যেও গাঢ় হচ্ছে। বাংলাদেশ সেনার তরফে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামার উল হাসান পাকিস্তানে গিয়ে দেখা করলেন পাকিস্তানের সর্বোচ্চ সেনা অফিসারের সঙ্গে, তার সঙ্গে একান্ত বৈঠক করলেন। পাশাপাশি তিনি বৈঠক করেছেন পাকিস্তানের একাধিক সেনা কর্তার সঙ্গেও। ফলে বোঝাই যাচ্ছে এই বৈঠকগুলি কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর এই বৈঠকগুলি এমন একটা সময় হলো যখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। ফলে এই ধরনের বৈঠক কূটনৈতিক এবং সামরিক দিক থেকে অন্য বার্তা বহন করে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তাদের বক্তব্য, 1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ বিচ্ছিন্ন হয়েছিল পাকিস্তান থেকে, স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। ওই যুদ্ধে ভারত সরাসরি বাংলাদেশের পক্ষে লড়াই করেছিল। এরপর দীর্ঘ 54 বছর পাকিস্তান থেকে মুখ ফিরিয়ে রেখেছিল ঢাকা। কিন্তু গত 5ই আগস্ট শেখ হাসিনার পতন এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তদারকি সরকারের ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান সম্পর্কে অনেকটাই নরম হয়েছে ঢাকা, যা ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন মাত্রা যোগ করেছে। 71-এ পশ্চিম পাকিস্তানের খান সেনাদের থেকে মুক্তি চেয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান। সেই গণহত্যা কালো অধ্যায় ভুলে পাকিস্তানকেই এখন আলিঙ্গন করছে ঢাকা, আর ক্রমশ দূরত্ব বাড়ছে ভারতের সঙ্গে। এই পরিস্থিতিতে পাকিস্তানের কাছে যুদ্ধ বিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশে একটা ভারত বিরোধী হাওয়া তুমুল অবস্থায় রয়েছে। বিশেষ করে জামায়াতে ইসলামী এবং কট্টর ইসলামী সংগঠনগুলি বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী মনোভাব নিতে তদারকি সরকারকে উৎসাহিত করছে। এরই প্রভাবে পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক শত্রুতাকে অগ্রাহ্য করে ঢাকা এবং ইসলামাবাদ কাছাকাছি চলে এসেছে। অনেকেই মনে করছেন শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য যে আন্দোলন হয়েছে বাংলাদেশে, এর পিছনেও পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের একটা ভূমিকা ছিল। ফলে শেখ হাসিনা পরবর্তী ইউনূস শাসনে বহুবার পাকিস্তানের আইএসআই কর্তাদের দেখা গিয়েছে ঢাকায়। তখনই বোঝা গিয়েছিল বাংলাদেশ কোন পথে যাচ্ছে। এবার তা আরো পরিষ্কার হলো। ওয়াকিবহাল মহলের ধারণা, মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এসেছিলেন জো বাইডেনের হাত ধরে, কিন্তু এবার যুক্তরাষ্ট্রে বাইডেন জমানা শেষ হতে চলল। এবার মার্কিন মসনদে বসতে চলেছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আবার মোহাম্মদ ইউনূসের সম্পর্ক আদায় কাজ কলায়। ফলে তিনি যে বাংলাদেশকে প্রতি পদে বিপদে ফেলতে চাইবেন, একথা অনেকেই দাবি করছেন। অপরদিকে ডোনাল্ড ট্রাম্প আবার নরেন্দ্র মোদীর প্রিয় বন্ধু হিসেবেও পরিচিত। ফলে ট্রাম্প ক্ষমতায় বসার পরই মোদী বাংলাদেশকে উচিত শিক্ষা দিতে পারেন বলেই মনে করছেন বাংলাদেশের একাংশ। তাই ইউনূসের সেনাবাহিনী এবার পাকিস্তানের হাত ধরতে উদ্গ্রীব। এমনিতেই পাকিস্তানি সেনাকর্তারা এবার থেকে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবেন বলে জানা গিয়েছিল। খুব সম্ভবত সেই বিষয়ে আলোচনা করতে বাংলাদেশ সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামার উল হাসান পাকিস্তানে গিয়েছিলেন। আরও জানা যাচ্ছে অত্যাধুনিক জেফ-17 থান্ডার যুদ্ধ বিমান কিনতে আগ্রহ প্রকাশ করেন হাসান। এই ফাইটার জেট চীনের তৈরি, কিন্তু সবকিছুকে ছাপিয়ে গিয়েছে অন্য সন্দেহ। কারণ এই মুহূর্তে পাকিস্তানের সীমানা নিরাপদ নয় বলেই জানা যাচ্ছে। তালিবানি সেনা পাকিস্তানের ভিতর ঢুকে গোলাবর্ষণ করে গিয়েছে। এখনো পাক আফগান সীমান্তে উত্তেজনা কমেনি। অপরদিকে ভারতের সঙ্গে তালিবান আফগানিস্তানের সম্পর্কের প্রভূত উন্নতি হয়েছে।
এই পরিস্থিতিতে পাকিস্তানও হাত বাড়িয়েছে বাংলাদেশের দিকে, যাতে ভারতকে পূর্ব প্রান্তে চাপে রাখা যায়। সব মিলিয়ে ভারতের মাস্টার স্ট্রোকে দিশেহারা বাংলাদেশ এবং পাকিস্তান একে অপরকে আঁকড়ে ধরে নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে চাইছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। ৭৭তম সেনা দিবস উপলক্ষে মহারাষ্ট্রের পুনে শহরে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ওই অনুষ্ঠানে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন রাজনাথ সিং। তিনি বলেন, আগামী দিনে সংঘাত এবং যুদ্ধ আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে, তা হবে আরো বেশি আকস্মিক। রাজনাথ সিং এর এহেন মন্তব্যের পর তুমুল চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে কূটনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, তবে কি আগামী দিনে কোনো বড় যুদ্ধের আশঙ্কা করছে ভারত? কূটনৈতিক মহলের বক্তব্য, বর্তমানে বাংলাদেশের থেকে মুহুর্মুহু যুদ্ধের হুমকি আসছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি রীতিমতো পায়ে পা লাগিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে ঝগড়া বাঁধানোর চেষ্টায় রয়েছে। বিএসএফ যদি একটা ভুল করে, তাহলে যে কোনো সময় বড় ধরনের সংঘাত বেঁধে যেতে পারে দুই পড়শি দেশের মধ্যে। এই আবহে ভারতের তরফে পরপর দুটি কড়া বার্তা এলো। প্রথমটি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে, দ্বিতীয়টি প্রতিরক্ষা মন্ত্রীর তরফে। দুটি বার্তায় যে বাংলাদেশ ও পাকিস্তানকে উদ্দেশ্য করেই দেওয়া হলো, তা বুঝতে কারও বাকি নেই। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এমন সময় এই মন্তব্য করলেন যখন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। রাজনাথ অবশ্য বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠন, জঙ্গি সংগঠনগুলিকে নিয়েও সাবধান বাণী শুনিয়েছেন। তার কথায় বিভিন্ন নন স্টেট অ্যাক্টরস নিয়েও দুশ্চিন্তা প্রকাশ করেন রাজনাথ, যারা বিভিন্ন দেশে সন্ত্রাস ছড়াচ্ছে। রাজনাথের মতে এই ধরনের বিষয়গুলি অত্যন্ত উদ্বেগের এবং ভারতীয় সেনাবাহিনীকেও এর জন্য সতর্ক থাকতে হবে বলে জানান তিনি। हमारे ये सारे प्रयास सेना के मॉडर्न वॉरफेयर मशीन बना रहे हैं। जब हम भारतीय सेना को मॉडर्न वॉरफेयर मशीन बनाने की बात करते हैं, तो हमें डायनेमिक जियोपॉलिटिकल वर्ल्ड ऑर्डर के साथ साथ वॉरफेयर के लगातार बदलते करैक्टर को भी ध्यान में रखना ही होगा। ওয়াকিবহাল মহলের ধারণা, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যে নতুন রসায়ন তৈরি হচ্ছে, তা ভারতের পক্ষে খুব একটা স্বস্তিদায়ক হবে না আগামী দিনে। বিশেষ করে মোহাম্মদ ইউনূসের এই 5 মাসের আমলেই শতাধিক জঙ্গি জেলের বাইরে চলে আসা, পাশাপাশি বিগত সময়ে জঙ্গি কার্যকলাপ এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত সাজাপ্রাপ্ত আসামিদের জেল মুক্তিও চিন্তায় রাখছে ভারতীয় গোয়েন্দাদের। এর সঙ্গে যুক্ত হচ্ছে বাংলাদেশের ওপর পাকিস্তানের নিয়ন্ত্রণের মাত্রা বেড়ে যাওয়া। বাংলাদেশের সামরিক শক্তি কম হওয়া সত্ত্বেও বিশ্বের চতুর্থ শক্তিশালী ভারতকে উস্কানি দেওয়ার সাহসও ভাবাচ্ছে ভারতীয় গোয়েন্দা এজেন্সিগুলিকে। সে কারণেই রাজনাথ সিং সেনাবাহিনীকে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে একটা বড় ফাটল দেখা দিয়েছে। জানা যাচ্ছে, বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে আরো দুটি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। একটি লেফটেন্যান্ট জেনারেল শাহিন উল হকের গ্রুপ এবং অন্যটি হল লেফটেন্যান্ট জেনারেল ফয়জুল রহমানের গ্রুপ। তিনটি গ্রুপই এখন বাংলাদেশ সেনাবাহিনীতে নিজেদের আধিপত্য বিস্তার করতে সচেষ্ট। এদের মধ্যে কেউ ইউনূসকে সমর্থন করছে, কেউ আবার আওয়ামী লীগের সমর্থক, কোন গ্রুপ আবার ইসলামী মৌলবাদীদের পক্ষেও দাঁড়াচ্ছে। ফলে বাংলাদেশ সেনাবাহিনী কার্যত তিনটি অক্ষে বিভক্ত হয়ে পড়েছে। সূত্রের খবর, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান চাইছেন বাংলাদেশ সেনার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে, কারণ তিনি জানেন সেনাবাহিনীর মধ্যে যদি একটা ঐক্যের আবহ না রাখা যায়, তাহলে ভারত ও আরাকান আর্মির দিক থেকে যে কোনো সময় আঘাত আসতে পারে। কিন্তু বাকি দুটি গ্রুপ নিজেদের কর্তৃত্ব পুরোপুরি জারি করতে সচেষ্ট। বিশেষ করে ইসলামিক শক্তির দ্বারা পরিচালিত সেনা কর্তারা চাইছেন ওয়াকারুজ্জামানকে হটিয়ে তাদের কাউকে বাহিনীর মাথায় বসাতে, আর এটা হলে ভারতের পক্ষে হুমকি হবে বলে মনে করছেন গোয়েন্দারা। কারণ সেক্ষেত্রে একটা যুদ্ধের আবহ তৈরি হয়ে যাওয়া অসম্ভব নয়। সেই কারণেই রাজনাথ সিং বারবার সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে।
ভারতীয় সেনাও বাংলাদেশকে কেন্দ্র করে সেনা সমাবেশ বাড়িয়ে চলেছে, যাতে যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে দ্রুত প্রত্যাঘাত করা যায়। অপরদিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকও বিএসএফকে স্পষ্ট নির্দেশ দিয়েছে অরক্ষিত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার কাজ বন্ধ না করতে। বিজিবি বা বাংলাদেশিরা আপত্তি জানালে বা কোনো অশান্তি পাকানোর চেষ্টা হলেও বেড়া দেওয়ার কাজ বন্ধ করা যাবে না, যে কোনো মূল্যে কাজ চালিয়ে যেতে হবে বলে নির্দেশ এসেছে। ফলে বিএসএফ এর হাত যে বাধা ছিল সেটা খুলে গেল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সব মিলিয়ে বাংলাদেশকে একটা স্পষ্ট বার্তা দিয়ে ভারত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলো যে ভারত হাত গুটিয়ে বসে থাকবে না, ইটের জবাব পাটকেলে দিতে প্রস্তুত ভারতীয় সেনা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। সীমান্তে দিন দিন উত্তেজনা বেড়ে চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। কখনো বাংলাদেশ বিজেপি দাবি করছে তারা তাদের সীমান্তে ভারতের দ্বারা দখল করে রাখা জমি উদ্ধার করছে, আবার কখনো বলছে ভারত অবৈধভাবে কাঁটাতারের বেড়া দিচ্ছিল তা প্রতিরোধ করেছে, আবার কখনো বলছে তারা ভারতের জমি দখল করে নিয়েছে। বাংলাদেশ ভারত বিরোধিতায় এতটাই উন্মাদ হয়ে উঠেছে যে তারা এখন বিভিন্ন রকম সামরিক সাহায্য পেতে চীন পাকিস্তান করে বেড়াচ্ছে, আর ভারতের সঙ্গে যুদ্ধকর উত্তেজনা দেখা যাচ্ছে সীমান্ত এলাকায়। এই আবহে বাংলাদেশে আসছে পাকিস্তানের যুদ্ধ বিমান JF-17, যা আসলে চীনের তৈরি। এমনই পরিকল্পনার কথা শোনা যাচ্ছে ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাওয়া বাংলাদেশের জোর করে ক্ষমতা দখলকারী বিচারী ইউনূস সরকারের। বর্তমানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর একটি উচ্চ পর্যায়ের দল পাকিস্তান সফরে রয়েছে সামরিক বিষয়ে আলোচনার জন্য। পাকিস্তানের যে সামরিক বাহিনীর হাতে বাংলাদেশের 30 লক্ষ মানুষের হত্যা হয়েছে এবং কয়েক লক্ষ নারীর সম্ভ্রম নষ্ট করা হয়েছে, পাকিস্তানের সেই সামরিক বাহিনীর সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি দল। শোনা যাচ্ছে পাকিস্তানের সেনাপ্রধান বাংলাদেশ সেনাপ্রধানের কাছে আবেদন করেছেন নিরাপত্তা জোট গঠনের জন্য। পাকিস্তানের এই প্রস্তাবের পর বাংলাদেশ পাকিস্তানের থেকে JF-17 যুদ্ধ বিমান কেনার জন্য আগ্রহ দেখিয়েছে। যদিও অনেকের মনে একটা চিন্তা ঘুরে ফিরে আসছে যে প্রতিবেশী দেশের সঙ্গে এই যুদ্ধ বিমান টেক্কা দিতে কতটা সক্ষম। বাংলাদেশের কাছে এই যুদ্ধ বিমান থাকলে ভারত বাংলাদেশকে কতটা ভয় পাবে। জানা যাচ্ছে প্রথমে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে দেখা করে বাংলাদেশের সামরিক দলটি, পরে পাকিস্তানের বায়ুসেনার প্রধান জহির আহমেদ সিধুর সঙ্গে সাক্ষাৎ করেন তারা। তখনই তারা পাকিস্তানের সামরিক সরঞ্জাম বিশেষ করে JF-17 থান্ডার যুদ্ধ বিমানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। পাকিস্তান বিমান বাহিনীর সদর দপ্তরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে দুই দেশ তাদের সামরিক বাহিনীকে জোরদার করা এবং উভয় বিমান বাহিনীর মধ্যে সহযোগিতাকে আরও বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা করা হয়, যেখানে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান দুই দেশের যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং আরও সহযোগিতা বাড়ানোর বিষয়টিতে গুরুত্ব আরোপ করেন। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রীর হাত ধরে বিধ্বংসী যুদ্ধপোত INS সুরতকে নৌবাহিনীর ক্ষমতা বৃদ্ধিতে জলসমর্পণ করা হলো। এই যুদ্ধপোত থেকে জলসীমানায় শুধু জলের উপরে নয়, সমুদ্রের গভীরেও শত্রুকে আঘাত করা যাবে। INS সুরত বিশ্বের সর্ববৃহৎ যুদ্ধপোতগুলির মধ্যে একটি এবং সমুদ্রে শত্রুপক্ষকে ধ্বংস করতে সক্ষম। একই সঙ্গে বাঘসিন নামে ডুবোজাহাজকেও নৌসেনার সঙ্গে সামিল করা হয়, যে যুদ্ধপোত শুধুমাত্র জলের ওপরে নয়, জলের নিচেও আঘাত আনতে সক্ষম। এর মধ্যে দিয়ে ভারত নিজ দেশে নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধপোত নির্মাণে আত্মনির্ভর ভারতের দিকে অগ্রসর হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। সেন্ট মার্টিন দ্বীপ, যে দ্বীপটি এখন বাংলাদেশের রাজনীতি একটি প্রাসঙ্গিক আলোচনার বিষয়, কারণ এই সেন্ট মার্টিন দ্বীপের প্রসঙ্গও কিন্তু রয়েছে শেখ হাসিনার পতনের ক্ষেত্রে। অর্থাৎ অনেকেই জানেন যে শেখ হাসিনা নাকি সেন্ট মার্টিন দ্বীপ দিতে নারাজ হওয়াতেই তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। এবার এই দ্বীপকে ঘিরে এক বিস্ফোরক তথ্য সামনে এলো। জানা যাচ্ছে যে তবে কি বিক্রি হতে চলেছে সেন্ট মার্টিন, এবং তা বিক্রি করে কোটি কোটি টাকা লাভ করতে চলেছে ইউনূস প্রশাসন। সেন্ট মার্টিন দ্বীপ, যার দিকে নজর রয়েছে গোটা বিশ্বের, এই সেন্ট মার্টিন দ্বীপকে দিতে রাজি হয়নি হাসিনা। তাই হাসিনা সরকারের পতনের পিছনে খানিকটা সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে বলে মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। এবার সেই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে একটি বিস্ফোরক তথ্য সামনে এসেছে। অনেকে বলছেন সেন্ট মার্টিন দ্বীপ নাকি বিক্রি হয়ে গিয়েছে, তার বিনিময়ে ইউনূস পাচ্ছেন কয়েকশো কোটি ডলার।
তবে কি সেখানকার বাসিন্দারা এবার পরাধীন হয়ে গেলেন? এই প্রশ্নই উঠতে শুরু করেছে। আন্তর্জাতিক সূত্রে খবর, ভারত এবং চীনকে চাপে রাখতে বঙ্গোপসাগর সংলগ্ন সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তুলে দিতে চলেছেন ইউনূস। তার বিনিময়ে $1700 কোটি পেতে চলেছেন মোহাম্মদ ইউনূস। যবে থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ চর্চায় এসেছে তবে থেকে চর্চিত এই সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপের দিকে নজর রয়েছে বহু দেশের। তার কারণ, বাণিজ্যিক ক্ষেত্রে অন্য দেশের সঙ্গে অত্যন্ত সহজ এই সেন্ট মার্টিন দ্বীপ। আর এই দ্বীপ নেওয়ার জন্য হাসিনার কাছে বহু দেশ থেকে প্রস্তাব আসে, কিন্তু হাসিনা তাদের দিতে রাজি হয়নি। এমনকি হাসিনার পতনের কারণ সেন্ট মার্টিন দ্বীপ, এমনটাও মনে করেন অনেকে। এবার সেই দ্বীপেই ইউনূসের আমলে ঘটল ভয়ঙ্কর কাণ্ড। কিছুদিন আগে সেন্ট মার্টিন দ্বীপে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তা থেকে উঠে এসেছে একাধিক প্রশ্ন। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের তদারকি সরকারের মাথায় বসার পর থেকে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে একাধিক বৈঠক করেছেন। আর সেই সরকারের আমলেই সেন্ট মার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডের ঘটনা, তার জবাব তো দিতে হবে সেই সরকারকেই, বলছেন রাজনৈতিক মহলের একাংশ। সম্প্রতি ঢাকা সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা নিয়েও প্রবল উত্তেজনা তৈরি হয়। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তদারকি সরকারের তরফে কমিটি গঠন করা হলেও এখনো পর্যন্ত তা নির্দিষ্ট করে জানা যায়নি। হাসিনার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের নথি ওই সচিবালয়ে ছিল বলে জানা গিয়েছে। তবে এত গুরুত্বপূর্ণ একটি ভবনে নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেই প্রশ্নও উঠছে। কারা এর পেছনে জড়িয়ে রয়েছে তা এখনো পর্যন্ত অধরা। অনেকেই বলছেন এই ঘটনার সঙ্গে নাকি আওয়ামী লীগের যোগসূত্র রয়েছে। কিন্তু যেভাবে নিরাপত্তা রক্ষীর মোড়কে মোড়া ছিল এই দুই ভবন, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা পৌঁছানো কোনোভাবেই সম্ভব নয়। তবে কি ইউনূসের পুলিশ প্রশাসনের মধ্যেই রয়েছে হাসিনার অনুগামী? এমন প্রাসঙ্গিক প্রশ্ন উঠতে দেখা গিয়েছিল এই অগ্নিকাণ্ডের ঘটনায়। আবারও সেন্ট মার্টিন দ্বীপের সেই একই ধরনের ঘটনা, এখানেও কি আওয়ামী লীগের যোগসূত্র পাচ্ছেন গোয়েন্দারা? সেই প্রশ্নও কিন্তু কার্যত উঠছে। তার মধ্যেই সেন্ট মার্টিন দ্বীপের এই ধরনের খবর যে বিক্রি হয়ে গিয়েছে সেন্ট মার্টিন দ্বীপ, তাও কতটা সত্যি তা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন রয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। প্রতি এলাকা ভিত্তিক সব জায়গায় মানববন্ধন এবং মিছিল মিটিং যে যা পারো করতে হবে। আর যদি রাস্তা নামতে না দেয় তাহলে হরতাল লিখে দেবা। যার যার এলাকায় যেখানে যেখানে সুবিধা হবে এই হরতাল ডিক্লারেশন দিয়ে দেবা। তারপরে 18 তারিখে হরতাল দেবা। এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চেয়ে এবং নতুন ভ্যাট নীতির প্রতিবাদে আগামী 18 জানুয়ারি বাংলাদেশে হরতাল পালনের ডাক দিলেন পূর্বতন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি ভারতে অবস্থানরত শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। তাতেই শোনা যাচ্ছে তিনি আওয়ামী লীগের কোন এক নেতাকে এই নির্দেশ দিচ্ছেন। ওয়াকিবহাল মহলের মতে যত দিন যাচ্ছে শেখ হাসিনার তৎপরতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। ভারত সরকারও তাকে অনেকটাই ছাড় দিয়েছে, যাতে তিনি নিজের মতো করে বাংলাদেশের রাজনীতিতে পুনরায় একটি জায়গা তৈরি করতে পারেন। ফলে দিল্লির অজ্ঞাতবাসে বসেই তিনি বাংলাদেশ এবং বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন। এমনকি বাংলাদেশে পুনরায় একটি ইউনূস বিরোধী আন্দোলন যাতে দানা বাঁধতে পারে সেই চেষ্টারও করে চলেছেন শেখ হাসিনা। আর সেই চেষ্টার প্রথম পর্যায় হিসাবে তিনি গুরুত্বপূর্ণ দুটি কর্মসূচি হাতে নিলেন। আর এমন একটা সময় বেছে নিলেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন পাকা রাজনীতিবিদ যেমন সময়কে গুরুত্ব দেন, তেমনি শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের দিনকে টার্গেট করেছেন। আগামী 20 জানুয়ারি শপথ নিতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই তিনি বাংলাদেশের সাম্প্রতিক ইস্যু নিয়ে চরম কিছু কথা বলেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়ই ডোনাল্ড ট্রাম্পের কয়েকটি মন্তব্য চাপে ফেলেছিল মোহাম্মদ ইউনূস প্রশাসনকে। সেই সময় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর ঘটে চলা লাগাতার নির্যাতন, হামলা নিয়ে জো বাইডেন প্রশাসনকে একহাত নিয়েছিলেন এবং দাবি করেছিলেন, যদি এই মুহূর্তে আমি মার্কিন প্রেসিডেন্ট থাকতাম তবে বাংলাদেশে এভাবে হিন্দু নির্যাতন হতে দিতাম না। এই মন্তব্য ভূ রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই ট্রাম্পই বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসছেন, এবার প্রেসিডেন্ট পদেও শপথ নেবেন।
কিন্তু বাংলাদেশের পরিস্থিতি খুব একটা ভালো হয়নি। এখনো সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা থামেনি। যত অভিযোগ দায়ের হয়েছে তত গ্রেপ্তার হয়নি। অপরদিকে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনও অমিল। তার উপর আবার সম্প্রতি বাংলাদেশের সংখ্যালঘু আদিবাসীদের ওপরও হামলার ঘটনা ঘটল খোদ রাজধানী ঢাকায়। ফলে ট্রাম্প এই বিষয়ে কি পদক্ষেপ নেয় তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। অপরদিকে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিও এই মুহূর্তে টালমাটাল পরিস্থিতিতে রয়েছে। সেদেশে মূল্যবৃদ্ধির হার দ্রুত গতিতে বাড়ছে, ডলার সংকটও বেড়ে চলেছে। অপরদিকে বিদেশি ঋণ নেওয়ার শর্তে শতাধিক পণ্য এবং পরিষেবার উপর অতিরিক্ত ভ্যাট চাপাতে বাধ্য হয়েছে মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার। সব মিলিয়ে হাসফাস অবস্থা বাংলাদেশের সাধারণ নাগরিকের। ফলে মোহাম্মদ ইউনূস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উপর ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। আর এই সময়টাকেই হাতিয়ার করতে চাইছেন শেখ হাসিনা। ওয়াকিবহাল মহলের মতে এই মুহূর্তে বাংলাদেশি নাগরিকদের এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মন বুঝতেই শেখ হাসিনা সুচতুরভাবে একটি হরতালের ডাক দিলেন। তিনি ভালোভাবেই জানেন ইউনূস প্রশাসন এবং সেনার একটি অংশ কোনো মতেই চাইবে না হরতাল হোক। ফলে তার পূর্ণ শক্তি প্রয়োগ করবেন হরতাল ঠেকাতে। অপরদিকে কোনো এলাকায় হরতালের জন্য গোলমাল হয়, সেটাও মেপে নিতে পারবেন তিনি। তাই 18 জানুয়ারির দিনটি বেছে নিয়েছেন পাকা রাজনীতিবিদ শেখ হাসিনা। কারণ তার একদিনের ব্যবধানেই ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন। ফলে যদি হরতাল নিয়ে বড় গোলমাল হয়, সেটা ট্রাম্পের নজরে আনতে সুবিধা হবে আওয়ামী সমর্থকদের। পরদিন অর্থাৎ 19 জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভার্চুয়াল ভাষণ দেবেন শেখ হাসিনা। আর তার আগে হরতালের প্রভাব এবং প্রতিক্রিয়া দুটোতেই দেখে নিতে পারবেন তিনি। ফলে পরবর্তী নীতি নির্ধারণ করতে সুবিধা হবে আওয়ামী লীগের সর্বোচ্চ নেতৃত্ব। অন্যদিকে ট্রাম্পের শপথের আগে বড় ধরনের কোনো অশান্তি কোনো মতেই চাইবেন না ইউনূস এবং তার উপদেষ্টারা। ফলে এই মুহূর্তে শেখ হাসিনা তাদের কাছে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালেন। বলা হয় বঙ্গবন্ধু কন্যা হাসিনা বাংলাদেশের শিরা উপশিরা চেনেন। তিনি জানেন কোন সময় কোন পরিস্থিতিতে কিভাবে নজর ঘোরাতে হয়, আর সেই চালই দিলেন আওয়ামী নেত্রী। এবার ইউনূস সেই চালের ধাক্কা কিভাবে সামলান, এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলেই বদলে যাবে বাংলাদেশের দৃশ্যপট, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল ট্রাম্পের ক্ষমতা দখলের আগের থেকেই। এখন চারিদিকে এই কথা রটতে শুরু করেছে ট্রাম্পের হাত ধরেই বাংলাদেশের ক্ষমতায় আসবেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনা আগেই জানিয়েছিলেন তিনি যে কোনো সময় ভারত থেকে বাংলাদেশে ঢুকে যাবেন। সেই দেশ কাটতে না কাটতেই বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন করেন ভারতের মার্কিন নাগরিকরা। এর ফলে অনেকেই ভাবছেন শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন সত্যি হতে চলেছে। আর তারই অংশ হিসেবে নিষেধাজ্ঞা আরোপের কাজ শুরু করবেন ট্রাম্প। ট্রাম্প ক্ষমতা হাতে নেওয়ার পরপরই এই কাজ শুরু করবেন বলে জানা যাচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে। এদিকে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালও বলছেন যে আগামী 20 তারিখের পর কোন দিক দিয়ে কে পালাবে এবং কে ঢুকবে তা বলা যাচ্ছে না। এবার 20 তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। আমরা তো বুঝতে পারছি। এরপরই আওয়ামী লীগ নেতাকর্মীরা উত্তেজিত হতে শুরু করেন। এছাড়া তিনি আরো বলেন বাংলাদেশের কিছু মানুষকে ভুল বুঝিয়ে সীমান্তে দাঁড় করিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিরোধকে বেশি করে তুলে ধরতে চাইছেন ইউনূস সরকার। মোহাম্মদ ইউনূসের সরকার কিভাবে বাংলাদেশের গরিব অর্ধশিক্ষিত সেই মানুষদের কিভাবে ভারতের এগেইনস্টে কাটাবার চেষ্টা করছেন, উস্কাবার চেষ্টা করছেন, এটা আমরা বুঝতে পারছি। এগুলো করে কোনো লাভ হবে না। মোহাম্মদ ইউনূস 20 তারিখের জন্য অপেক্ষা করছি আমরা। 20 তারিখ পর অনেক কিছুই দেখতে পাবেন। তারপর মোহাম্মদ ইউনূস আপনি কোথায় থাকবেন সেটা একবার দেখে নিন। কোন দিক থেকে কোথায় কি ছুটবে, কি হবে, কে ঢুকবে, কিছু বলা যাচ্ছে না। আজকে বাংলাদেশ বলুন বা পাকিস্তান বলুন, দুটো দেশই তো ভারতবর্ষের, অখণ্ড ভারতবর্ষের অন্তর্গত ছিল। আর জওয়াহরলাল নেহরু আর মহাত্মা গান্ধীর জন্য আজকে দেশকে ভাগ হতে হয়েছে। এবং হতে হলো সেইখানে যারা হিন্দুরা রয়ে গেল, তারা দেখলাম বছরের পর বছর তারা শুধু কমতে থাকলো। ভারতবর্ষের মুসলমান বাড়ছে, ফুলে ফলে তারা বাড়ছে। আর পাকিস্তান বলুন আর বাংলাদেশ তো আমরা সবাই জানি কি হচ্ছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের শপথের দিকে তাকিয়ে আছেন শেখ হাসিনা।
শুধু হাসিনাই নন, সেদিকে তাকিয়েই সীমান্তে হাজার অস্থিরতা সত্ত্বেও চুপচাপ আছেন মোদী সরকার। অনেকেই মনে করছেন আগামী 20 তারিখ ট্রাম্পের শপথের মধ্য দিয়ে ঘুরে যাবে হাসিনার ভাগ্যের চাকা। আর সেই সম্ভাবনার মাঝে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি জানুয়ারিতে ধাক্কা আসতে চলেছে ইউনিট সরকারের ভাগ্যে? অনেকেই মনে করছেন আমেরিকার পালা বদলের সঙ্গে সঙ্গে পালা বদল হতে পারে বাংলাদেশে। নির্বাচনের আগেই ট্রাম্প বাংলাদেশে অস্থিরতা এবং হিন্দু বিতরণ নিয়ে সরব ছিলেন। এখন দেখার 20 তারিখের পর আসলে কি হয়। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের মন্তব্য নির্বাচনের কৌশল, নাকি তিনি সত্যিই বাংলাদেশের অস্থিরতাকে গুরুত্ব দিয়ে দেখবেন, সেই দিকেই তাকিয়ে গোটা বিশ্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ